নমস্কার। আনকাট রাতের গল্পে আমি অমিতাভ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। প্রত্যেক দিন আনকাট রাতের গল্পে আমরা এমন কিছু গল্প নিয়ে আসার চেষ্টা করি যেটা আমাদের প্রত্যেক দিনের জীবনে হয়তো আমরা সবসময় সেই গল্পগুলো জানতে পারি না, এবং সেই গল্পগুলো বলার উদ্দেশ্য আজকের যারা প্রজন্ম তারা যেন হারিয়ে যাওয়া এই মানুষগুলোকে আরও একবার নতুন করে খুঁজে পাওয়ার জন্য সন্ধান করতে শুরু করেন। কারণ আমাদের সংস্কৃতি বলুন আর পৃথিবীর সংস্কৃতি বলুন, সেখানে জড়িয়ে আছেন বেশ কিছু মানুষ, বেশ কিছু এমন মানুষ যারা নতুন নতুন করে আমাদের জীবনযাত্রার এক একটা অলঙ্করণ করেছেন, আলপনা এঁকেছেন। আজকের প্রজন্ম যাদেরকে প্রায় ভুলে গেছে, সেরকমই একজন মানুষের জন্ম হয়েছিল 1 জুন। একটু পরে করার কারণ 1 জুন অতিক্রান্ত হয়ে গেছে অনেক দিনই, কিন্তু আসলে লোকসভা নির্বাচনের কে কেন্দ্র করে যে উত্তাপ, চাইছিলাম সেই উত্তাপ একটু ঠান্ডা হলেই আবার আনকাট রাতের গল্পে ফিরব। তাই 1 জুনের সেই মানুষটির জন্ম, যে মানুষটির কথা প্রায় আমরা বাঙালিরা ভুলে গেছি। আজকের প্রজন্ম তারা তো মনে রাখার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তাদেরকে আমরা জানাতে পারিনি। চলুন, যে মানুষটা এবং যে মানুষের দ্বারা পরিচালিত একটা দল না থাকলে বাংলার গানের এই মুহূর্তের যে একটা আলাদা করে জগৎ, সেটি তৈরি হতো না। যে মানুষটা ছিলেন সেই বিপ্লবের পুরাধা, যে মানুষটা ছিলেন সেই যুদ্ধের সেনাপতি, তাঁরই জন্ম হয়েছিল 1 জুন। আজকে সেই গল্পটা নিয়েই আনকাট রাতের গল্প আপনাদের জানাবো। সালটা 1974। 70-এর দশক মানেই পাড়ার গান বাজনা জলসা, মানেই হেমন্ত, মান্না, সন্ধ্যা মুখোপাধ্যায়, এরকম প্রথিতযশা সঙ্গীত শিল্পীদের উপস্থিতি। আর যারা লোকাল ট্যালেন্ট বা যারা স্থানীয় প্রতিভা, তাদেরকে ডাকা হতো যে এই বিখ্যাত মানুষরা যতক্ষণ না আসছেন ততক্ষণ তোমরা গেয়ে যাও, এবং ওনারা আসা পর্যন্তই তোমাদের সুযোগ। তারপরে একটা মিষ্টির প্যাকেট কিংবা একটা শাল আর তোমাদের মঞ্চ ছেড়ে দিতে হবে। অর্থাৎ প্রক্সি দেওয়ার জন্য বা লোকজনকে বসিয়ে রাখার জন্য, এই অনুষ্ঠানকে চালিয়ে যাওয়ার জন্য সেই প্রতিভাবান বা প্রতিভাময়ীদের সুযোগ দেওয়া হতো বিভিন্ন অনুষ্ঠানে। 70-এর দশকে যখন এই প্রথা চলছে, তখন সেই প্রথা ভাঙলেন একজন মানুষ, 7 জন সবাই মিলে, কিন্তু মূল পরিচালনায় সেই মানুষটি, আর তাকে কেন্দ্র করে আর বাকি 6 জন। 7 খ্যাপা শহরের বুকে এক পরিবর্তন আনলেন সঙ্গীতের জগতে। রে করে উঠল তৎকালীন কুলীন কলকাতা সমাজ। সংস্কৃতির একটা নতুন করে এই ভাঙাচোরাকে অনেকেই মেনে নিতে পারেননি। আসলে শুরুতে যেতে গেলে আরেকটু আগে যেতে হয়। যিনি এই মূল কাণ্ডারি ছিলেন, তাকে বাংলায় সেই মুহূর্তে সবাই চিনতেন, বা তার পরিচিতরা চিনতেন মণিদা নামে। সেই মণিদা যখন প্রেসিডেন্সিতে, তখন তার হাতে খড়ি বা একটু একটু করে শিখে নেয়া গিটারটার হাত পাকিয়ে নেওয়ার পর একটি ইংরাজি গানের দলে তিনি যোগদান করেন। সম্ভবত গানের দলটির নাম আর্জ। এবং তার পরবর্তীকালে মনে হয় যে ইংরাজি গান নয়, বাংলার গানের একটা বৈচিত্র্যের দরকার, একটা ভাবধারার পরিবর্তনের দরকার। সেই চিন্তাভাবনার পরবর্তীকালে তিনি তৎকালীন আন্দোলনে জড়িয়ে পড়েন, কয়েক বছর শ্রীঘরে সময় কাটে। সেখান থেকে ফিরে আসার পর সচেতনতার এক নতুন বিপ্লবের পথ শুরু করেন, গান আর গিটারকে সঙ্গী করে, আর সঙ্গে 6 জন সহযাত্রী। সেই 6 জনকে নিয়ে তারা তৈরি করলেন তাদের প্রথম গানের দল, নাম সপ্তর্ষি। সপ্তর্ষির শুরু হওয়া সেই 74-এর পরবর্তী সময়ে 75-এর মাঝামাঝি গিয়ে তারা প্রকাশ করলেন তাদের সেই বিখ্যাত গান পৃথিবীটা নাকি ছোট হতে হতে, স্যাটেলাইট মনে পড়ছে, আর কেবেলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। উত্তাল হয়ে উঠল সমগ্র বাংলা।
গানের জগতে এরকম ধরনের গান, ফুল পাখি লতা পাতা আকাশ জল তুমি আমি বাদ দিয়ে এরকম কথায় কোনো গান যা নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রতিবাদের এক নতুন চেহারা, আর দেখালো আমাদের নতুন করে মূল্যহীন জীবনের মেরুদণ্ডটাকে সোজা করে রাখার একটা পথ। হ্যাঁ, চমকে উঠলেন সবাই। তাদের দেখে কেউ কেউ বললেন যে এরা আমেরিকান নিউ ইয়র্কের আন্ডারগ্রাউন্ড ভেলভেটের মতো গান করে। আবার কেউ নাক ছিটকিয়ে বললেন আরে এরা তো বামপন্থী। আবার কেউ কেউ বুঝলেন যে এরা আলাদা কিছু একটা করতে এসছে। হ্যাঁ, এই নতুন করে বিভিন্ন বিষয়ের উপরে তাদের তৈরি করা গান যেন নতুন করে মিসাইলের মতো নতুন নতুন করে জায়গাগুলোকে আক্রমণ করতে শুরু করলো মেকি সভ্যতার আধুনিকতার। আর উত্তাল হলো একটু একটু করে বিভিন্ন ধরনের ছাত্র সমাজ। নানা প্রান্ত থেকে তাদের কাছে এই গিটার হাতে গাওয়া গানগুলো হয়ে উঠল এক একটা এগিয়ে চলার পথের অক্সিজেন আর স্লোগান। আর সেই গানকে সঙ্গী করে তারা পরবর্তীকালে তাদের নাম বদলালেন গানের দলের। তাদের জীবনযাত্রায় প্রভাব বিস্তার করেছিলেন জীবনানন্দ দাশ। আর জীবনানন্দ দাশের একটি কাব্যগ্রন্থ যার নাম সাতটি তারার তিমির। সেই সাতটি তারার তিমির কাব্যগ্রন্থে একটি কবিতা ছিল যার নাম ঘোড়া। আর সেই ঘোড়া কবিতার দুটো লাইন বড্ড পছন্দ হলো তাদের। মহিনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্না প্রান্তরে। সেই দুটো লাইন থেকে কোট করলেন মহিনের ঘোড়াগুলি। বাংলায় 70-এর দশকের মাঝামাঝি জন্ম নিল বাংলার প্রথম আধুনিক বাংলা গানের দল বা বাংলা ব্যান্ড, যারা ফুল পাতা তুমি আমি এগুলো বাদ দিয়ে, চাঁদ তারা বাদ দিয়ে নতুন করে প্রতিবাদের ভাষা আর সচেতনতার মধ্যে দিয়ে এক আলাদা গায়কী আর আলাদা ধরনের এক পরিবেশনায় তৈরি করলেন পথ চলা। বলতে গেলে তাদের হাত ধরেই শুরু হলো বাংলায় ওই প্রথাগত শুধুমাত্র সিনেমা কিংবা রেকর্ড কোম্পানিতে গলা শুনতে পাওয়া বিখ্যাত শিল্পীদের বাইরে আরও একটা গানের নতুন উপাখ্যান, যে উপাখ্যানে উত্তাল হলো, উন্মাদনা তৈরি হলো আমাদের জীবন জুড়ে। এই উন্মাদনার সঙ্গী করে তারা বেশ কিছু বছর মানুষকে নতুন নতুন করে গান উপহার দিলেন। কিন্তু হঠাৎ করে তারা যেমন বিপ্লবের শুরু করেছিলেন, কোনো অজ্ঞাত কারণে সেই বিপ্লব থেমে গেল, থমকে গেল এবং একে একে সেই সাত খ্যাপাদের যারা খ্যাপা অর্থাৎ মহিনের ঘোড়াগুলির সেই ঘোড়ারা সবাই এদিক ওদিকে যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। 95-এর দিকে দাঁড়িয়ে তিনি চলচ্চিত্রে এই মনিদা, তার আগে বলে নেই, তিনি এই যে সবাই চারিদিকে ছড়িয়ে পড়ল তার মধ্যে তিনি চলচ্চিত্র পরিচালনায় মনোনিবেশ করলেন এবং তার হাত ধরে একটি চলচ্চিত্র জাতীয় পুরস্কারও নিয়ে এলো। ভাবতে পারছেন? হ্যাঁ, গান থেকে সোজা চলচ্চিত্র নির্মাণ এবং সেই চলচ্চিত্র নির্মাণের মধ্যে দিয়ে জাতীয় পুরস্কার নিয়ে এলেন তিনি। কিন্তু সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে থাকতে কলেজ প্রাঙ্গণে ইতিউতি ঘুরতে ঘুরতে তিনি দেখলেন একদল ছেলে তাদেরই গান গিটার হাতে গাইছে এবং নানান জায়গায় তাদেরকে নিয়ে আলোচনা চলছে। বুঝলেন তারা হারিয়ে যাননি। তাই আরও একবার তৈরি হলো তাদের সেই সমস্ত গান, তাদের রেকর্ড এবং মঞ্চে গাওয়া গানদের নিয়ে আরও একবার নতুন করে ফিরে এলেন মনিদা এবং তার সহযাত্রীরা। 95-এ তৈরি হলো ফিরে দেখা মহিনের ঘোড়াগুলি। আবার বছর 20 পর মহিনের ঘোড়াগুলি। মহিনের ঘোড়াগুলি নতুন করে আবার উন্মাদনা তৈরি করলো, অনেককে নতুন করে শক্তি দিল। ততদিনে একটু একটু করে বাংলার বুকে জন্মাতে শুরু করেছে বাংলা গানের দল বা বাংলা ব্যান্ড। আজকে বাংলা জুড়ে কত বাংলা ব্যান্ড, কত শিল্পী, এই সকলের যে একটা মজবুত প্ল্যাটফর্ম বা স্টেজ, সেটার জন্য যে লড়াইটা শুরু করেছিলেন মনিদা এবং তার বন্ধুরা, তারাই কিন্তু আসলে বাংলার সঙ্গীতের বা সংস্কৃতির এই বিপ্লবটা সাধন করেছিলেন।
আজকে তাদের গান যখন চারিদিকে বাজে, এই মনিদার সম্পাদনায় যখন নানান গান, আজকের বিখ্যাত শিল্পীরা মঞ্চে রীতিমতো প্রত্যেকটা মঞ্চে একটা হলেও তাদের গান করেন, যেখানে তাদের সম্পাদনার গান নতুন করে মগ্নতা তৈরি করে। আজ থেকে কত বছর আগে তৈরি করা সেই গান তার সেই অদ্ভুত মাদকতায় মাতিয়ে রাখতে পারে সমস্ত বয়সের মানুষদেরকে। সেই গানগুলো হয়তো আজকের প্রজন্ম জানেন, শুধু জানেন না, এই গানের যারা জন্ম দিয়েছিলেন, বাংলা ব্যান্ডের যারা জন্ম দিয়েছিলেন, সংস্কৃতির সঙ্গীতের প্রথা ভেঙে নতুন যে প্রথা আর তার উপাখ্যান যারা রচনা করেছিলেন সেই মানুষগুলোকে। 1995-এর পর একটা চেষ্টা ছিল, তারপরে আবার হারিয়ে গেলেন তারা। আস্তে আস্তে আমরা বাঙালি আত্মবিস্মৃতি জাতি ভুলে গেলাম তাদেরকে ফিরিয়ে আনলেন একজন বাঙালি সঙ্গীত পরিচালক। আরব সাগরের তীরে দাঁড়িয়ে মুম্বাইতে তৈরি হলো 2006 সালে একটি সিনেমা, যার নাম সম্ভবত, সিনেমাটির নাম এই মুহূর্তে আমার মনে আসছে না, এক্ষুনি চলে আসবে মনে, কাঙ্গনা রানাওয়াত আর সাইনি আহুজাকে নিয়ে তৈরি। মনে পড়েছে, সিনেমার নাম গ্যাংস্টার। 2006 সালে 2006 সালে গ্যাংস্টার তৈরি হলো, আর তার সঙ্গীত আয়োজক হিসেবে আরও এক বাঙালিরকে মানুষ চিনল, তিনি প্রীতম চক্রবর্তী। সাড়া ফেলে দিলেন প্রীতম চক্রবর্তী এই গ্যাংস্টারের গানগুলোর মধ্যে, কিন্তু ফিরিয়ে আনলেন আরও একবার সেই সাতখাবাদেরকে। বাংলা নয়, এবার আসমুদ্র হিমাচল মেতে উঠল সেই হিন্দিতে, সেই গানের সুরে ঝংকারে। বাংলাদেশের জেমসকে দিয়ে গাওয়ালেন পৃথিবীটা নাকি ছোট হতে হতে হিন্দি ভার্সন প্রীতম চক্রবর্তী। নতুন করে আলোড়িত হলো আজকের প্রজন্ম, সেই গানে নতুন করে এক আবেশ তৈরি করলো, আর সেই গানের মধ্যে বুঁদ হয়ে ডুবে গেল। ভিগি ভিগি সি হ্যায় রাত, ভিগি ভিগি বাতে, ভিগি ভিগি कैसी है ये जिंदगानी हमारी अधूरी कहानी। উত্তাল হলো সঙ্গীতের জগৎ, আরও একবার ফিরে এলেন সেই সাতক্ষীরা। কিন্তু আজকের প্রজন্ম এই গানগুলোকে তারা জানেন, কিন্তু জানেন না সেই লড়াইটাকে, আর বাংলা ব্যান্ড বা বাংলা সঙ্গীতকে যারা এক প্রথা ভেঙে এক নতুন বিপ্লবের সূচনা করেছিলেন সেই মানুষগুলো আর কেউ নন। তাদেরকে শ্রদ্ধা জানাবো আজকের আনকাট রাতের গল্প থেকে। এবং সেই মনিদা আর কেউ নন, যার পরিচালনায় নতুন করে অক্সিজেন পেয়েছিল বাংলার সঙ্গীত, এক অন্য ধারার প্রবর্তক হয়েছিলেন তিনি এবং তার বন্ধুরা। যে পথ ধরে আমরা পরবর্তীকালে বহু বিখ্যাত সঙ্গীত শিল্পীদের পেয়েছি বাংলার সঙ্গীতের আকাশে। সেই সাতখাবাদের সঙ্গে আসুন আপনাদের পরিচয় করাই। তারা হলেন তপেশ, তাপস, আব্রাহাম, বিশ্বনাথ, রঞ্জন, প্রদীপ এবং সেই যে মনিদা, যার 1 জুন ছিল জন্মদিন, তিনি আমাদের সকলের প্রিয় একম অদ্বিতীয়ম গৌতম চট্টোপাধ্যায়। এই মানুষগুলোকে ভুলে গেছি আমরা সকলে, আজকের প্রজন্ম তো অবশ্যই, কিন্তু তাদের গানগুলো অমর হয়ে আছে। তাই আজও আধুনিক সভ্যতায় যখন চাঁদে, মঙ্গলে, সূর্যের দিকে রওনা দিচ্ছে বিজ্ঞান, সেই মুহূর্তে আমরা কিন্তু সেই 70-এর দশকেই নতুন করে দিচ্ছি আমাদের সঙ্গীতের নেশার সুক্তান। কারণ এই সঙ্গীত আমাদের জীবনে একটা নতুন করে অনুরণন আনে, শিহরণ আনে। কারণ ওই যে বলে না, পুরনো চাল ভাতে বাড়ে, সেই পুরনো সাতক্ষীরাই আমাদের আসল মৃত সঞ্জীবনী। আজকের দিনের প্রত্যেকটা মঞ্চেও তাদের গান সমানভাবে প্রাসঙ্গিক। তাই আজকের আনকাট রাতের গল্প শেষ করার আগে শ্রদ্ধা এবং প্রণাম জানাবো হারিয়ে যাওয়া, আমাদের স্মৃতির অতলে তলিয়ে যাওয়া এই সাতক্ষীরা এবং তাদের পরিচালক, বাংলার সঙ্গীতের বিপ্লবের অন্যতম কাণ্ডারি গৌতম চট্টোপাধ্যায় এবং তার সহযাত্রীদের। আজকের আনকাট রাতের গল্প এইটুকুই। আবার আগামীকাল আনকাট রাতের গল্পে আরও কোনো অজানা গল্প নিয়ে আপনাদের মুখোমুখি হব আমি, অমিতাভ। ততক্ষণের জন্য শুনতে থাকুন
তাদের গান শহরের উষ্ণতম দিনে, বা ওরা কাজ করে, আমি গাই, এরকম নানান গানের যে এক মাদকতা, সেই গান ধরেই হারিয়ে যাওয়া রডোড্রেন্ডনের এই শহর, আর তাতে বেঁচে থাকবেন এই সাতক্ষেপা, ভালো থাকবেন এই সাতটা তারা, যারা নতুন করে আমাদের এক সঙ্গীতের তিমিরে নিয়ে যাবে তাদের গানের হাত ধরে। তারা ছিলেন, আছেন, তারা থাকবেন। শুভরাত্রি সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং অবশ্যই বাংলার সঙ্গে থাকবেন, বাংলার সঙ্গীতে থাকবেন। শুভরাত্রি।